আজকে আপনাদের জন্য রাজশেখর বসু ওরফে পরশুরাম রচিত গল্প যদু ডাক্তারের পেশেন্ট। ক্যালকাটা ফিজিসার্জি ক্লাবে সাপ্তাহিক সান্ধ্য বৈঠক বসেছে। আজকে বক্তৃতা দিলেন ডাক্তার হরিশ চাকলাদার, এমডি, এলআরসিপি, এমআরসিএস। মৃত্যুর লক্ষণ সম্বন্ধে তিনি অনেকক্ষণ ধরে অনেক কথা বললেন। 4-5 ঘন্টা শ্বাসরোধের পরেও আবার নিঃশ্বাস পড়ে। ফাঁসির পরেও কিছুক্ষণ হৃদস্পন্দন চলতে থাকে। 2 হাত 2 পা কাটা গেলেও এবং দেহের অর্ধেক রক্ত বেরিয়ে গেলেও মানুষ বাঁচতে পারে, ইত্যাদি ইত্যাদি। অতএব রায়গন মর্টিস না হওয়া পর্যন্ত, অর্থাৎ দ্বিজেন্দ্রলালের ভাষায়, কোঁকড়ে আড়ষ্ট হয়ে না গেলে একেবারে নিঃসন্দেহ হওয়া যায় না। বক্তৃতা শেষ হলে যথারীতি ধন্যবাদ দেওয়া হল। কেউ কেউ নানা রকম মন্তব্যও করলেন। বক্তার সহপাঠী ক্যাপ্টেন বেনি দত্ত বললেন, আরে হরিশ, তুমি ওটা হাতে রেখে বলেছ। আসল কথা হচ্ছে, ধর থেকে মুন্ডু আলাদা না হলে নিশ্চিন্ত হওয়া যায় না। এই শিবপুরের দশরথ কুণ্ডুর কথা শোনোনি বুঝি? পুরো হার কঞ্জুস, অগাধ টাকা, মরবার নামটি নেই। ছেলে রামচাঁদ হতাশ হয়ে পড়ল। অবশেষে বুড়ো একদিন মুখ থবড়ে পড়ে গেল। নিঃশ্বাস বন্ধ হলো, শরীর হিম হয়ে ছিটকে গেল। ডাক্তার বললেন, আর ভাবনা নেই রামচাঁদ, তোমার বাবা নিতান্তই মরেছে। রামচাঁদ ঘটা করে বাপকে ঘাটে নিয়ে গেল, বিস্তর চন্দন কাঠ দিয়ে চিতা সাজালো। তারপর যেই না খড়ে নুড়ো জেলে মুখাগ্নি করতে যাবে, অমনি বুড়ো উঠে বসলো। বললো, হ্যাঁ এইসব কি? বলে বুড়ো বসিয়ে দিল ছেলের গালে এক চড়। সবাই ভয়ে পালালো। বুড়ো গট গট করে বাড়ি ফিরে এসে ঘটকে ডাকিয়ে এনে বলল, রেমুকে ত্যায্য পুত্র করলাম, আমার জন্য একটা পাত্রী দেখো। সভাপতি ডাক্তার যদুনন্দন গড়করি একটা ইজি চেয়ারে শুয়ে নাক ডাকিয়ে ঘুমোচ্ছিলেন। ওনার বয়স এখন 90। শরীর ভালোই আছে, তবে কানে একটু কম শোনেন আর মাঝে মাঝে খেয়াল দেখে আবল তাবল বকেন। ইনি কোথায় ডাক্তারি শিখেছিলেন, কলকাতায় কি বোম্বে কি রেঙ্গুনে, তা লোকে জানে না। কেউ বলেন ইনি শিখলে ভিএমএলএস, কেউ বলে ওসব কিছুই না, ইনি হচ্ছেন খাঁটি হ্যামার ব্র্যান্ড, অর্থাৎ হাতুড়ে। নিন্দুকেরা যাই বলুন, এককালে এর অসংখ্য পেশেন্ট ছিল। সাধারণ লোকে একে খুব বড় সার্জন মনে করত। প্রায় 25 বছর প্র্যাকটিস ছেড়ে দিয়ে তিনি এখন ধর্ম, কর্ম, সাধুসঙ্গ, শাস্ত্রচর্চা নিয়েই দিন কাটাচ্ছেন। ক্লাবের বাড়িটা ইনি করে দিয়েছেন, সেজন্য কৃতজ্ঞ সদস্যগণ একে আজীবন সভাপতি নির্বাচিত করেছেন। সকলেই একে শ্রদ্ধা করে, আবার আড়ালে ঠাট্টাও করে। হাসির শব্দে ডাক্তার যদু গড়করির ঘুম ভেঙে গেল। মিটমিট করে তাকিয়ে প্রশ্ন করলেন, ব্যাপারটা কি? হ্যাঁ বলি, ব্যাপারটা কি? হরিশ চাকলাদার বললেন, আগে বেনি বলছে, ধর থেকে মুন্ডু আলাদা না হলে মৃত্যু সম্বন্ধে নিশ্চিন্ত হওয়া যায় না। যদু ডাক্তার বললেন, বেনিটা দেখতে চিরকেলের মুখ। বিলেত থেকে ফিরে এসে যেন মনে করেছে সব জানতা হয়ে গেছে। জীবন মৃত্যু তুমি কতটুকু জানো হে ছোকরা? ক্যাপ্টেন বেনি দত্ত ছোকরা নন, তার বয়স 40 পেরিয়েছে। হাত জোর করে বললেন, কিছুই জানি না স্যার, আমি তামাশা করে বলেছিলাম। তামাশা? মরণ বাচন নিয়ে তামাশা? হ্যাঁ। যদু ডাক্তার চিরকালই দুর্মুখ। তারা তো পসার হওয়ার এটাও একটা কারণ। লোকে মনে করত রোগী আর তার আত্মীয়দের যে ডাক্তার বেপরোয়া ধমক দেয়, সে সাক্ষাৎ ধন্বন্তরী। বয়স বৃদ্ধির ফলে তার মেজাজ আরও খিটখিটে হয়েছে, কিন্তু তার কটু বাক্যে কেউ রাগ করে না। তাকে শান্ত করবার জন্য ডাক্তার অশ্বিনী কুমার সেন, এমবিবিএস কবিরত্ন বৈদ্যশাস্ত্রী বললেন, স্যার, আজকের সাবজেক্ট সম্বন্ধে যদি আপনি কিছু বলেন। যদু ডাক্তার বললেন, আমার কথা তোমরা বিশ্বাস করবে কেন? আমার তো এখন ডটেড, যাকে বলে ভীমরতি। অশ্বিনী সেন বললেন, সে তো মহাভাগ্যের কথা। 77 বছরে 7ম মাসের 7ম রাত্রির নাম ভীমরতি। আপনি তা বহুকাল পার হয়েছেন। আমাদের শাস্ত্রে বলে, এই দুস্তর রাত্রি অতিক্রম করে যিনি বেঁচে থাকেন তার প্রতিদিনই যজ্ঞ, তার চলাফেরা বিষ্ণু প্রদক্ষিণের সমান, তার বাক্যই মন্ত্র, নিদ্রায় ধ্যান, আর যে অন্ন খান তাই সুধা। আপনার কথা বিশ্বাস করব না, সে কি একটা কথা হলো?
কিন্তু ওই বেনি ক্যাপ্টেন, ওকে বিশ্বাস করবে? বেনি দত্ত আবার হাত জোর করে বললেন, নিশ্চয় করবো স্যার, যা বলবেন বেদ বাক্য বলে মেনে নেব। যদু ডাক্তার প্রসন্ন হয়ে বললেন, বেশ, নেয়া যদি শুনতে চাও তো শোনো, কিন্তু তোমরা হয়তো ভয় পাবে। বেনি দত্ত বললেন, যদি ভুতুরে কাণ্ড না হয় তাহলে ভয় কেন পাবো স্যার? না না, ঠিক ভুতুরে নয়, কিন্তু যে কেস হিস্ট্রি বলছি তা অতি ভীষণ। অথচ এতে শুধু সার্জারির ক্লাইম্যাক্স নয়, প্রেমের পরাকাশটাও পাবে। বাহ, বিভীষিকা, সার্জারি আর প্রেম, এর চাইতে ভালো কম্বিনেশন আর হতেই পারে না। আপনি আরম্ভ করুন স্যার, আমরা শোনার জন্য একদম ছটপট করছি। ডাক্তার যদু নন্দন গড়করি বলতে লাগলেন, প্রায় ৩৫ বছর আগেকার কথা। তখন তোমাদের সালফা পেনিসিলিন আর স্টেট্রোক্লোরোনাটেরা নাকি বলে এইসব রেওয়াজ হয়। কারো বাড়িতে অপারেশন হলে আইডোপ্রামের খোঁজ পায়, পাড়া শুধু মাত হয়ে যেত। লোকে বুঝত হ্যাঁ, চিকিৎসা হচ্ছে বটে। আমি তখন কালীঘাটে বাস করতাম। আমার বাড়ির কাছে এক তান্ত্রিক সিদ্ধ পুরুষ থাকতেন, নাম বিগোরানন্দ। তিনি কামরূপ কামাখ্যায় তিব্বতে বহু বছর সাধনা করেছিলেন। ভক্তরা তাকে বিগোর বাবা বা শুধু বাবা ঠাকুর বলতো। বয়স ওই বাবা ৬০-৬৫ হবে। লম্বা চওড়া চেহারা, ঘোর কালো রং, এক মুখ দাড়ি গোপ দেখলে ভক্তিতে মাথা নিচু হয়ে আসে। আমি তার কার্বাঙ্কাল অপারেশন করেছিলাম। একটু জানা হওয়ার পর এক গুছ নোট আমার হাতে দেওয়ার চেষ্টা করলেন। আমি সঙ্গে সঙ্গে হাত টেনে নিয়ে বললাম, করেন কি? আপনার কাছে আমি ফি নিতে পারি। বিগর বাবা একটু হেসে বললেন, আরে তুমি না নিলে ও টাকা তোমারই হয়ে গেছে, নাও। আর কথাটার মানে তখন আমি বুঝতে পারি। তাকে নমস্কার করে বিদায় নিলাম। বাড়ি ফিরে এসে পকেটে হাত দিয়ে দেখি একটা ভোজ্যপত্রের মোড়কে 10টা গিনি রয়েছে। বুঝলাম বিগর বাবার দান অলৌকিক শক্তিতে আমার পকেটে চলে এসেছে। তারপর মাঝে মাঝে তার কাছে যেত, নানা রকম আশ্চর্য তত্ত্ব কথা শুনত। বছর খানিক পরে তিনি কালীঘাট থেকে চলে গেলেন। তার এক বড় লোক ভক্ত এই ত্রিবেণীর কাছে গঙ্গার ধারে একটা আশ্রম বানিয়ে দিয়েছিলেন। ওখানে গিয়ে রইলেন, একাই থাকতেন, তবে ভক্তরা মাঝে মাঝে দেখা করতে যেত। তারপর বছর 2 তার সঙ্গে আমার দেখা হয়, খবরও কিছু পাই। একদিন বেলা 12টায় বাড়ি ফিরে এসেছে। একটা হার্নিয়া, 2টো অ্যাপেন্ডিক্স, 3টে টিউমার, 4টে টনসিল আর গোটা 5 হাইড্রোসিল অপারেশন করে অত্যন্ত ক্লান্ত বোধ করছিলাম, কিন্তু ঘুমোবার আর ঝুঁকি। ঘন্টা খানিক পরে ঢালা দিয়ে গিয়ে বললেন যে জরুরি তার এসেছে। আমি খানিকটা বিরক্ত হলাম, তবে যখন শুনলাম যে বিঘোর বাবার তার, তার টেলিগ্রামটা পড়তেই হয়, তখনই আমি মোটরে করে রওনা হলাম। ব্যাগটা সঙ্গে নিলাম, তাতে মামুলি সরঞ্জাম ছিল। কিরকম কেস কিছুই জানি না, সেই জন্য বিশেষ কিছু ওষুধপত্র নিতে পারলাম না। শীতকাল, পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে গেল। বিগোর বাবার আশ্রমটি ত্রিবেণীর কাছে, এই কাকমারি গ্রামে, গঙ্গার ধারে, খুব নির্জন স্থান, কাছাকাছি লোকালয় নেই। গাড়ি থেকে নেমে আশ্রমের আগর ঠেলে ভেতরে ঢুকতে বিঘোর বাবার সঙ্গে দেখা। পরনে লাল চিলির জোর, কপালে রক্তচন্দনের ফোঁটা, গরম পায়ে উঁকো হাতে দাঁড়িয়ে তামাক খাচ্ছে। আমাকে দেখে বললেন, এসো ডাক্তার, এসো এসো। নিশ্চিন্ত হওয়া গেল, এর কোনো ফ্যাসাদ হয়। আমি প্রণাম করে জিজ্ঞাসা করলাম, বাবা পেশেন্ট কে, কি হয়েছে? আরে ঘরের ভেতরে এসো না, সচক্ষে দেখলেই বুঝবে। ঘরটি বেশ বড়, কিন্তু আলো অতি কম। এখনই বিলসুজের মাথায় পিদিম জ্বলছে, তারই আলোতে তাদের কিছু স্পষ্ট দেখা যাচ্ছে না। একটু পরে দৃষ্টি করলে নজরে পড়ল ঘরের একপাশে একটা তক্তপোষ, বোধহয় বিগোর বাবা তাতেই শন। আর এই পাশে মেঝেতে একটা মাদুরের ওপর 2জন পাশাপাশি চিত হয়ে চোখ বুজে শুয়ে আছে। একটা কম্বল দিয়ে সারা শরীর ঢাকা, শুধু মুখ দুটো বেরিয়ে আছে।
একজন পুরুষ জওয়ান, বয়স ওই 25, দাড়ি গোপ, মাথায় ঝাঁকড়া চুল। আর একজন মেয়ে, আন্দাজে 20 হবে, কালো কিন্তু শ্বশুরি, সেটিতে সিঁদুর। আমি জিজ্ঞাসা করল, আচ্ছা এরা কি স্বামী স্ত্রী? আরে না না, প্রেমিক প্রেমিকা। ও, কি হয়েছে? আরে নিজেই দেখো না ডাক্তার। স্টেথোস্কোপটা গলায় ঝুলিয়ে হেঁট হয়ে কম্বলখানা আস্তে আস্তে সরিয়ে ফেলল। তারপরে এক লাফে পিছনে ছিটকে এল। কম্বলের নিচে কিছু নেই, শুধু দুটো মুন্ডু পাশাপাশি পড়ে আছে। ভয় হলো, রাগও হলো। বিগর বাবাকে বলল, আমাকে এমন বিভীষিকা দেখানোর মানে কি বাবা? এ তো ক্রিমিনাল কেস, যা করতে হয় বাবা পুলিশ করবে, আমার কিছু করবার নেই। কিন্তু আপনিও যে মহাবিপদে পড়বেন। বাবা সে কথা শুনে একটু হাসলেন। তারপর দেখলাম পুরুষ মন্ডটা পিট পিট করে তাকিয়ে চিঁচি করে মরিনি মরিনি বলে চাচিয়ে উঠছে। মেয়ে মুন্ডুটা তখন একটু ডাইনে বাঁয়ে নড়ে উঠল। রিসেপশন রুমে বিস্তর মরা ঘেঁটেছে, অনেক রকম বিভৎস লাশ দেখেছি, কিন্তু এমন ভয়ঙ্কর বিলি চমকানো ব্যাপার কখনো দৃষ্টিগোচর হয়। আমি আটকে উঠে পড়ে যাচ্ছিল, বিকট বাবা আমাকে ধরে ফেলে বললেন, ওই গড়গড়ে ডাক্তার, আরে ভয় নেই ভয় নেই, মুন্ডু কাটা গেছে কিন্তু আমি ওদের বাঁচিয়ে রেখেছি। মৃত সঞ্জীবনী বিদ্যা শুনেছ তো? হ্যাঁ, এরই প্রভাবে ওরা এখনো বেঁচে আছে। সেই শীতে আমার গা দিয়ে ঘাম ঝরছিল। কোন রকমে নিজেকে সামলে নিয়ে বললুম, এদের ধর কোথায় গেল বাবা? ওই যে ওই কোনটায় কম্বলের নিচে পাশাপাশি শুয়ে আছে। বিকট বাবা আমার হাত ধরে টেনে নিয়ে গিয়ে বললেন, এই ধর দুটোকে বাঁচিয়ে রেখেছি। এ ডাক্তার দেখো না তোমার চোঙা লাগিয়ে। স্টেথোস্কোপের দরকার হলো না। বুকে হাত দিয়ে দেখলুম হার্ট লাংস ঠিকই চলছে, তবে একটু থিমে। বিকট বাবাকে বললুম, ধন্য ধন্য আপনার সাধনা, বিলিতি বিজ্ঞানের মুখে একেবারে জুতো মেরেছেন। কিন্তু এতই যদি পারেন বাবা, তবে ধর্মন্ডু আলাদা রেখেছেন কেন? জুড়ে দিলেই তো ল্যাটা চুকে যায়। আরে না না, দা আমার কাজ নয়। আমি মৃত সঞ্জীবনী জানি, কিন্তু খণ্ড যোজনী বিদ্যা আমার আয়ত্তে নেই। ও হলো তোমার আগে মুচি বা ডাক্তারের কাজ। মুচি আবার লাশ ছবে না, আর তার মোটরও নেই এই অবেলায় এত দূরে আসবে। আমি সেই কারণেই তোমাকে ডেকেছি। তুমি ধরের সঙ্গে মুন্ডু সেলাই করে দাও, ব্যাস। আরে না না, বুঝছেন না বাবা, বাইরে চামড়া সেলাই করলে তো আর গলার নলি হাড় জুড়বে না। সার্কুলেশন, রেসপিরেশন, স্পাইনাল কর্ডের সঙ্গে ব্রেনের যোগাযোগটা হবে কি করে? সেরিব্রেশন আর মস্তিষ্কের ক্রিয়াটা চলবে কি করে বাবা? কেন চলবে না? দুই ভুরুর মধ্যে আজ্ঞা চক্র ঘুরছে, তাদের পঞ্চ ইন্দ্রিয় আর মনের ক্রিয়া চলছে। কাটা মুন্ডু কথা কয়েছে তা তো তুমি সকর্ণে শুনেছ। কোনো চিন্তা নেই, তুমি সেলাই করে ফেলো তো। কিন্তু সেলাইয়ের উপযুক্ত বাঁকা ছুঁচ কাঠগোপ তো আমার সঙ্গে নেই বাবা। আর এই সেপসিস অর্থাৎ পচাটা বন্ধ করব কি করে? তোমাকে একটা গুণ চোঁচ আর সুতলি দড়ি দিচ্ছি, আর বুঝবার ভয় নেই। দেখছো না, কাটা জায়গায় গঙ্গা মৃত্তিকা লেপন করে দিয়েছি। ওই কাদা শুদ্ধই সেলাই করে দাও। বড় মুশকিলে পড়া গেল। আয়োজন কিছুই নেই, অ্যাসিস্ট্যান্ট নেই, নার্স নেই, অপারেশন টেবিল নেই, একটা আলো পর্যন্ত নেই। অথচ বিঘরানন্দ আমায় এমন সার্জারি করতে বলছে যা কোশ্চিনকালে কোথাও হয়নি। ক্যাপ্টেন বেনি দত্ত বললেন, হয়েছিল স্যার, গজানন গণেশ আর অজানন দক্ষ। আরে বাবা, তারা হলেন দেবতা। আচ্ছা বেনি, আজকাল তোমরা বড় অপারেশনের আগে হরেক রকম টেস্ট করাও নাকি? আগে হ্যাঁ, ব্লাড সুগার, ব্লাড প্রেশার, ব্লাড কাউন্ট, কার্ডিওগ্রাফ প্রভৃতি মামুলি রুটিন টেস্ট তো আছেই। তাছাড়া নন প্রোটিন নাইট্রোজেন, টোটাল হেভি হাইড্রোজেন, বডি ফ্যাটের আয়োডিন ভ্যালু, হাড়ের ইলাস্টিসিটি, দাঁতের রেডিও অ্যাক্টিভিটি, চামড়ার স্পেকট্রোগ্রাম, এসবও করে দেখা দরকার। শ্বাসালোর পেশেন্ট হলে অন্তত 20 জন স্পেশালিস্টেরও রিপোর্ট দেওয়া চাই। আর গরিব পেশেন্ট হলে বলে দিই, উঁচু দরের চিকিৎসা তোমার সাধ্যে নেই বাবু। তুমি দাতব্য হোমিওপ্যাথি খাও আর পাঁচশিকের মাদুলি ধারণ করো। আমাদের আমলে ওসব ছিল না। জীবান নারী, থার্মোমিটার, স্টেথোস্কোপ, এতেই যা করে।
আর এই দুই পেশেন্টের তো চূড়ান্ত অপারেশন মুন্ডচ্ছেদ আগেই হয়েছে, এখন টেস্ট করা বৃথা। যাক, তারপর যা হয়েছিল তা শোন। আমাকে দ্বিধাগ্রস্ত দেখে বিকরানন্দ আমার কাঁধে হাত দিয়ে বললেন, আরে অত মাথা ঘামিও না ডাক্তার, তুমি শুধু সেলাই করে দাও, বাকিটুকু কুলকুণ্ডলিনী নিজেই করে নেবে। বাবা ঠাকুর, ধরের সঙ্গে মুন্ডু সেলাই করা সার্জারের কাজ নয়, থিয়েটারের বাবা মোস্তফা তার কাজ। বেশ, আপনার আজ্ঞা আমি পালন করব। কিন্তু বাবা ঠাকুর, এদের দুজনের এই দুজনের হিস্ট্রিটা তো বললেন না, এদের এমন দশা হলো কি করে? হ্যাঁ বলছি, এই যে মেয়েটির নাম পঞ্চি, ওর বাবা হরি কামার, বাঁশবেড়েতে থাকে। পঞ্চির বিয়ে হয়েছে কাকমারি গ্রামের রমাকান্ত কামারের সঙ্গে। রমাকান্ত লোকটা অতি দুর্দান্ত, দেখতে জমদূতের মতো, বদরাগী আর তার সঙ্গে মাতাল। সে জমিদার বাড়িতে প্রতি বছর নবমী পুজোয় 108টা পাঁঠা, 10টা ভেড়া আর গোটা 2 মোষ এনে এক কোপে কাটে। ভাবো তুমি একবার, পঞ্চি তাকে বিয়ে করতে চায়, তার বাপ টাকার লোভে জোর করে বিয়ে দিয়েছে। রমাকান্ত বজ্জাত হলে আমাকে খুব ভক্তি করে, আমার অনেক ফরমাসও খাটে। সে পঞ্চির ওপর অকথ্য অত্যাচার করত, আমি ধমক দিয়েও কিছু করতে পারিনি বাবা। এরকম ক্ষেত্রে যেরকম হয়ে থাকে আর কি, তাই হয়েছে। এই যে পুরুষটার মুন্ডু দেখছো, এর নাম জটিরাম বৈরাগী। এবং যে আরে তোর দেশের লোক তো, ওর যে মাথাটা একটু ওপর নিচে উঠে সাইড। এই যে জটি ছোকরা কীর্তন গায় ভালো, তার জন্য নানা জায়গা থেকে ওর ডাক আসতো। জটিরাম মাঝে মাঝে এই গায়ে এলে পঞ্চির সঙ্গে দেখা করত। শেষটায় দুজনের প্রেম হলো। পঞ্চের ভুরুয়া ঠোঁট একটু কুঁচকে উঠল। বিকরানন্দ বলতে লাগলেন, রমাকান্ত টের পেয়ে একদিন পঞ্চিকে বেদম মারল, কিন্তু তাতে কোনো ফল হলো না। তারপর গতকাল রাত 1টার সময় আমি ঘুমিয়ে আছি, এমন সময় দরজায় ধাক্কা পড়ল। উঠে দরজা খুলে দেখি রামদা হাতে রমাকান্ত আমার পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বলল, বাবা ঠাকুর সর্বনাশ হয়ে গেছে, আমাকে বাঁচান বাবা ঠাকুর। এই দুটোকে একেবারে সাবার করেছি, আমাকে বাঁচান। আগের দিন পঞ্চিকে বলেছিলাম আমি ভদ্রেশ্বর যাচ্ছি, চৌধুরী বাবুর লোহার গেটটা তৈরি করে দিতে হবে, 4-5 দিন বাড়ি ফিরবো না, তুই সাবধানে থাকবি। সব মিছে কথা বলেছিলাম বাবা ঠাকুর, মিথ্যে কথা বলেছিলাম। রাত দুপুরে চুপি চুপি বাড়িতে এসে দেখি এই পঞ্চি আর এই জটিরাম পাশাপাশি শুয়ে ঘুমোচ্ছে, আমারই ঘরে আমার বিছানায় ঘুমোচ্ছে। দেখে রামদার এক কোপে দুটোকে সাবার করে দিয়েছি বাবা ঠাকুর। তারপরে ভয় পেয়ে তো তোমার কাছে ছুটে এলাম বাবা ঠাকুর, আমাকে বাঁচাও বাবা ঠাকুর। আমি তখনই রমাকান্তর সঙ্গে তার বাড়ি গেলাম। প্রথমে মৃত সঞ্জীবনী বিদ্যা প্রয়োগ করে পঞ্চি আর জটিরামের সূক্ষ্ম শরীর আটকে ফেললাম। তারপর রমাকান্তকে বললাম, তুই ধর দুটো কাঁধে করে আশ্রমে নিয়ে চল, আমি মুন্ডু দুটো নিয়ে যাচ্ছি। আশ্রমে এসে রমাকান্ত আমার উপদেশ মতো ধর এক জায়গায় আর মুন্ডু আর এক জায়গায় শুইয়ে দিন। খণ্ড যোজনের আগে পর্যন্ত এরকম তফাৎ রাখাই উপযুক্ত পদ্ধতি, বুঝলে ডাক্তার? হরিশ চাকলাদার প্রশ্ন করলেন, সূক্ষ্ম শরীরেরও কি দুভাগ হয়েছিল? মুন্ডু আর ধর দুটো আলাদা হয়ে বেঁচে রইল কি করে? হ্যাঁ, যদু গড়গড়ি বললেন, তোমরা দেখতে কিছুই জানো না। সূক্ষ্ম শরীর ভাগ হয় না, তার অ্যানাটমি অন্যরকম, কতকটা ইয়ামিবার মতো, কিন্তু ঢের বেশি ইলাস্টিক। ধরার মুন্ডু তফাতে থাকলে সূক্ষ্ম শরীর চিটে গুড়ের মতো বেড়ে গিয়ে দুটোতেই ভর করতে পারে। যাকে তারপর বিকর বাবা যা বলেছিলেন শোনো। রমাকান্ত আমার পায়ে পড়ে বললে, দোহাই বাবা ঠাকুর, দোহাই, আমি ফাঁসি যেতে পারবো না, আমাকে বাঁচান বাবা ঠাকুর, আমি ফাঁসি যেতে পারবো না বাবা ঠাকুর, আমাকে বাঁচান। আমি বললাম, তুই এখনই তোর বাড়ি গিয়ে সমস্ত রক্ত ধুয়ে মুছে সাফ করে ফেলবি আর তোর রামদা গঙ্গায় ফেলে দিবি, তারপর গায়েব হয়ে থাকবি, বুঝলি? 1 বছর পর গায়ে ফিরতে পারিস। তো তা শুনে রমাকান্ত বলল, কিন্তু বাবা লাশের কি গতি করবেন? পুলিশ টের পেলে তোদের করতে আসবে আর আপনাকে আসামি বলে চালান করে দেবে। আমি বললাম,
তোকে সেটা ভাবতে হবে না, যা বলছি তোকে তুই শুধু তাই করবি। যে আগে বাবা ঠাকুর। রমাকান্ত যে আগে বলে চলে গেল। আমার সেই টেলিগ্রাম পেয়েই তুমি এসেছো। এখন আর দেরি নয় ডাক্তার, রাত 8টায় অশ্লেষা পড়বে, তার আগে সেলাই করে ফেল, নইলে জোড়া লাগবে না। চলো চলো চলো, তাড়াতাড়ি করো। গন ছোঁচা সুতলি দিয়ে আমি সেলাই করতে যাচ্ছি, এমন সময় দেখলুম মুন্ডু দুটো ফিস ফিস করে আপোষের মধ্যে কথা বলছে। বিগর বাবা ধমক দিয়ে বললেন, এই পঞ্চি, চা চাসনি? আরে গেল যা, এখনো ঘাড়ের ওপর মুন্ডু বসেনি, এখনই গলাবাজি শুরু করে দিয়েছে। তারপর পঞ্চি বিঘর বাবাকে ডাক, তারপর বাবা ঠাকুর উব হয়ে কান পেতে অনেকক্ষণ ধরে কি সব শুনলেন। তারপর আমাকে বললেন, ওই ডাক্তার, এরা বলছে জটির ধরে পঞ্চির মুন্ডু আর পঞ্চির ধরে জটির মুন্ডু লাগাতে হবে। আমিও ভেবে দেখলাম এই ব্যবস্থাটাই ভালো। স্তম্ভিত হয়ে বললুম, এই কিরকম কথা বাবা ঠাকুর, মুন্ডু বদল হতেই পারে না, এরকম অপারেশন মোটেই এথিক্যাল নয় বাবা ঠাকুর, এটা আমাদের প্রফেশন কোডের বাইরে। আরে রেখে দাও তোমার কোড, কোড দেখাচ্ছি। আরে পঞ্চি যদি নিজের ধর মুন্ডু নিয়ে বেঁচে ওঠে, তবে সে রমাকান্তর কবলে আবার পড়বে। বোঝে না, মুন্ডু বদল করলে এদের নবে কলের অভাবে কোনো গোলযোগের ভয় থাকবে না। আর একটা মস্ত লাভ এই হবে যে কখনো এদের ছাড়াছাড়ি হবে না। জটিরাম যদি আগে মরে, তবে তার ধর নিয়ে পঞ্চির মুন্ডু বেঁচে থাকবে। পঞ্চি যদি আগে মরে, তো তার ধর নিয়ে জটির মুন্ডু বেঁচে থাকবে। এই পঞ্চিটা অত্যন্ত চালাক, এর মাথা থেকে এই বুদ্ধি বেরিয়েছে। জটিরাম হচ্ছে হাঁদারা। কালি আমি এদের ভৈরব মতে বিয়ে দেব, আমার আশ্রমে এরা বাস করবে। আচ্ছা, ধর্মন্ডু বদল হলে কে পঞ্চিকে জটিরাম, সেটা কি করে স্থির হবে বাবা? মাথা হলো উত্তম অঙ্গ ডাক্তার, মাথা অনুসারে লোকের নাম হয়। ধর যাই হোক না কেন। ক্যাপ্টেন বেনি দত্ত জনান্তিকে বললেন, কিন্তু গণেশ আর দক্ষের বেলায় তো হয়নি স্যার। যদু ডাক্তার বলতে লাগলেন, এরপর আর আপত্তি করা চলে না, ভগতা খণ্ড যোজনের জন্য প্রস্তুত হলাম। অ্যানাস্থেটিক দরকার হলো না। বেগর বাবা মাথায় আর গলায় হাত বুলিয়ে অসার করে দিলেন, কিন্তু ভোত আগুন ঝুঁজ আর খসখসে পাটে সুতলি দিয়ে চামড়া ফোঁড়া গেল না। তখন বেগর বাবা বললেন, ডাক্তার, এই প্রীতিম থেকে তেল নিয়ে পাটে সুতোয় বেশ করে মাখিয়ে না। তাই নিল। লুব্রিকেট করার পর কাজ একটু সহজ হল। 8 ঘন্টার মধ্যে বিলে 8 ঘন্টার মধ্যে মুন্ডুর সঙ্গে ধর সেলাই করে ফেললাম। তারপর আমি বিগর বাবাকে বললুম, এখন এদের শরীরে কিছু তাজা রক্ত পুড়িয়ে দেওয়া দরকার বাবা, অভাবে 500 সিসি গ্লুকোজ স্যালাইন। কিন্তু এই পাড়া গায়ে জোগাড় হবে কি করে? যদি নিহাতি বেঁচে থাকে তবে কিছুদিনের মধ্যে লিভার এক্সট্র্যাক্ট করবে, আর ভিকারোজেন খাওয়াতে হবে বাবা, নইলে গায়ে জোর পাবে না। আরে না না, ওসব 6 বছর চলবে না। এখন ওরা সমস্ত রাত ঘুমোবে, কাল সকালে জেগে উঠলে ঝোলা গুড় দিয়ে খান কতক রুটি বদ্ধ করবে। তারপর বেলা হলে পঞ্চি ভাত চড়িয়ে দেবে, আর লঙ্কা বাটা দিয়ে কাঁকড়া চচ্চড়ি রাঁধবে। তাতেই ওরা বলবান হবে। জটিরাম আবার গাঁজা খাবে, নইলে জোটে গাঁজা খাস তো? জটিরাম খান এদের সাইড। বেশ তো, কাল সকালে আমার প্রসাদী ছিলি মেয়ে 2-1টা দিস। এখন খাওয়া যাবে না, গলার জোট পোক্ত হতে 4-5 ঘন্টা সময় লাগবে তো। এখন খেলে সেলাইয়ের ফাঁক দিয়ে শব্দ বেরিয়ে যাবে। দেখো ডাক্তার, তোমাকে ফি কিছু দেব না। আজ তুমি যা দেখলে তার দাম লাখ টাকা। তাতে কোনো সন্দেহ নেই বাবা, আমার সমস্ত অহংকার চূর্ণ হয়ে গেছে, গা দিয়ে ঘাম ছুটছে, আগা পাঁচতলা রোমাঞ্চিত হচ্ছে। আমি ধন্য হয়ে গেছি বাবা ঠাকুর। এখন আপনি অনুমতি দিন আমি বাড়ি ফিরে যাই, 2 ডোজ ব্রোমাইড খেয়ে নার্ভ ঠান্ডা করেই শুয়ে পড়ি। এই বলে প্রণাম করে সেই রাত্রে কলকাতা ফিরে এল। ডাক্তার অশ্বিনী সেন বললেন, কি মস্ত পর্যন্ত পুরো। ডাক্তার হরিশ চাকলাদার বললেন, আরে এ তো ফ্লেভার কাস্টিং মিরাকেল। ক্যাপ্টেন বেনি দত্ত বললেন, অতি খাসা স্যার, পরকীয়া প্রেমের এমন পারফেক্ট পরিণাম বৈষ্ণব সাহিত্যেও নেই।
আর সিম্বায়োসিসের এমন চমৎকার দৃষ্টান্ত বায়োলজির খেতাবে পাওয়া যাবে না। আচ্ছা স্যার, নায়ক নায়িকার তো একটা হিল্লে লাগিয়ে দিলেন, এই কিন্তু রমাকান্তের কি হলো? ডাক্তার যদু গড়গড়ি বললেন, আমি শুনেছি 1 বছর পরে সে বিগত বাবার আশ্রমে এসেছে, কিন্তু জটি আর পঞ্জিকে দেখে ভূত পেতনি মনে করে তখনই ভয়ে পালিয়ে যায়। তারপর থেকে সে নিরুদ্দেশ। আহা, তার জন্য দুঃখ হয়। বেচারা খুন করেও বউকে সায়স্তা করতে পারলো না। নামটাই যে অপয়া, ডাইনে বাঁয়ে যেদিক দিয়েই পূরণ পাবেন সেই রমাকান্ত কামার। আমাদের সুবল বসু এই দুমুখ নামের জন্য উন্নতি করতে পারছেন না। আচ্ছা স্যার, আপনি তারপর কখনো পঞ্জি বা জটিরামকে দেখেছিলেন? হ্যাঁ, দেখেছিলাম বইকে। 2 বছর পরে বিগোর বাবা আমায় চিঠি লিখলেন। মাঘ সংক্রান্তির দিন জটি আর পঞ্চির ছেলের অন্নপ্রাশন ডাক্তার, তোমাকে কিন্তু অবশ্যই আসতে হবে। বাবার যখন আদেশ তখন যেতেই হলো। ও, তো গিয়ে কি দেখলেন? দেখলুম বিগোর বাবা ঠিক আগের মতো লাল চিলির জোর পরে দাঁড়িয়ে হুঁকো টানছে। পঞ্চি তার মাসকুলার মদ্দা হাতে একটা মস্ত কুড়োল নিয়ে গাড় চালা করছে, আর জটিরা রোয়াকে বসে একটা পিঁড়িতে আলপনা দিচ্ছে, আর কোলের ছেলেকে মাই খাওয়াচ্ছে। শুনছিলেন রাজশেখর বসু ওরফে পরশুরাম রচিত গল্প যদু ডাক্তারের পেশেন্ট। আজকের গল্পটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, এবং আমার গল্প পাঠ আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের গল্পে।